বিএনপির রুহুল কবির রিজভী, গশ্বরচন্দ্র রায়, বিশেষ করে এই দুইজনের কথাই বলবো, এবং আরও কিছু নেতার কঠিন অবস্থানের কারণে, কঠিন প্রতিবাদের ফলে, সোচ্চার হওয়ার ফলে ইনস্ট্যান্ট কিছু সুফল মিলেছে। দর্শক, এটা একটা ইতিবাচক দিক যে এরকম রাজনীতি এরকমই হওয়া উচিত, যে এরকম তীব্র প্রতিবাদ করতে পারলে কিছু কিছু সমস্যার সমাধান কিন্তু হয়। সবাই মিলে প্রতিবাদ করতে পারলে কিছু কিছু সমস্যার সমাধান হয়। তারই একটা প্রমাণ যে কিভাবে হাতে নাতে সুফল আসলো। চমৎকার। দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশ করতে পারবে না, এরকম একটা অঘোষিত নিষেধাজ্ঞা ছিল। প্রায় 1-1.5 মাস যাবৎ সাংবাদিকদের ভুগতে হয়েছে। তো এটা নিয়ে সাংবাদিকরাও নিজস্ব স্টাইলে প্রতিবাদ করেছে, যদিও লেট প্রতিবাদ ছিল। কিন্তু রাজনৈতিক প্রতিবাদে আমার চোখে পড়েছে, এবং ইটস ট্রু, যে রুহুল কবির রিজভী সর্বপ্রথম এই বিষয়ে সোচ্চার হয়েছিলেন, কঠিন বক্তব্য দিয়েছিলেন যে বাংলাদেশ ব্যাংকের ভিতরে কি হচ্ছে, সাংবাদিকদের ঢুকতে দেয়া হচ্ছে না। কঠিন বক্তব্য দিয়েছিলেন একাধিকবার, সংবাদ সম্মেলনে, মাঠের কর্মসূচিতে, বিভিন্ন জায়গায় রুহুল কবির রিজভী বিষয়ে সোচ্চার ছিলেন। এবং গশ্বরচন্দ্র রায়, তিনিও একাধিকবার এই বিষয়ে কথা বলেছেন এবং কঠিন কথাই বলেছিলেন, এবং এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে, মানে এমন ভাষায় বলেছিলেন যে সরকারকে বিব্রত বোধ করেছিলেন যে না, সরকার কিছু একটা গোপন করার চেষ্টা করছে, লুকানোর চেষ্টা করছে। অতএব সরকারের মান সম্মান বাঁচানোর জন্য হলেও সাংবাদিকদেরকে বাংলাদেশ ব্যাংকে ঢুকতে দেওয়া উচিত, এরকম একটা হাইপ, এরকম একটা এনভায়রনমেন্ট বক্তব্য দিয়ে রাজনৈতিকভাবে তৈরি করতে পেরেছিলেন রুহুল কবির রিজভী, গশ্বরচন্দ্র রায় এরা। যার ফলে আমরা কি দেখেছি? হাতে নাতে সুফল। হ্যাঁ, আরও অনেক কারণ আছে, কিন্তু এটা একটা দিক, কারণ রাজনৈতিক প্রতিবাদে কাজ হয়। রাজনৈতিক প্রতিবাদটার তাৎপর্য আরও বেশি, কারণ এগুলো দেশে বিদেশে বিভিন্ন জায়গায় সংবাদপত্রের স্বাধীনতার সূচক নির্ধারণ বা বিভিন্ন জায়গায় এই রিজভীদের বক্তব্য, এই গশ্বরদের বক্তব্য, এটা বিবেচনা নেওয়া হয়, তাদের অভিযোগগুলো বিচার বিশ্লেষণ করা হয়। তো এদের সোচ্চার হওয়ার কারণে, প্রতিবাদের কারণে, আরও নানান কারণে, সাংবাদিকদের পক্ষ থেকেও সোচ্চার ভূমিকা পালন করার কারণে এক পর্যায়ে বাংলাদেশ ব্যাংক বলল যে না, সাংবাদিক প্রবেশে কোনো নিষেধাজ্ঞা নেই, আপনারা আসতে পারেন, এটা ঠিক না, এটা বিভ্রান্তিকর, আপনারা আসবেন, তথ্য সংগ্রহ করবেন, আমাদের মুখপাত্র আছে, মানে এখন একটু নরম কাটছে। তো এখানে এই রিজভী, গশ্বর এরা যদি এত সিরিয়াস না হতেন, তাহলে বাংলাদেশ ব্যাংক এত তাড়াতাড়ি এভাবে নরম কাটতো না। আপনারা দেখেছেন যে ওবায়দুল কাদের নিজে বললেন যে কেন ঢুকবে, এর মানে তিনি না ঢোকার পক্ষে ছাপাই গিয়েছেন। তারপরও বাংলাদেশ ব্যাংক কি বললো যে না, ঢুকতে পারবে, সমস্যা নেই, যে ঢোকার নিষেধাজ্ঞা এরকম কিছু দেওয়া হয়নি। বুঝতে পারছেন যে প্রতিবাদে কাজ হচ্ছে। আরও অনেককে ক্রেডিট দিব, তার সাথে স্পেশালি রিজভী এবং গশ্বরচন্দ্র দাদাকে ক্রেডিট দিতে চাই। গশ্বরচন্দ্র রায়ের একটা বক্তব্য আমরা শোনাতে চাই। এই বক্তব্যে কিছুক্ষণ পরেই আমাদের কাছে এসেছে যে না, বাংলাদেশ ব্যাংক বলছে যে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা নেই। একদিন আগের বক্তব্য, বাংলাদেশ ব্যাংককে নিষিদ্ধ করলেই কঠিন সমালোচনা, এইরকম কঠিন ভাষায় কিন্তু রুহুল কবির রিজভীও বলেছেন। এই প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গশ্বরচন্দ্র রায়। তিনি বলেছেন সেখানে বাংলাদেশ ব্যাংক সাংবাদিক কেন প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, এজন্য সাংবাদিকদের সিদ্ধান্ত নিতে হবে, প্রয়োজন আমরাও তাদের জন্য নামব। মানে এই কঠিন বার্তা, কঠিন ঘোষণার পরেই বাংলাদেশ ব্যাংক চুপসে গেছে, নরম হয়ে আসে। ওবায়দুল কাদেরের জন্য তো লজ্জা। তিনি আরও বলেন, রাজনীতি মানেই জনসেবা, নিজের জীবনের জন্য নয়। কিন্তু আজকে রাজনীতি হয়ে গেছে ট্রেডিংয়ের মতো, যেমন ইস্ট ইন্ডিয়া কোম্পানি উপমহাদেশে করেছিল। আজকে আওয়ামী লীগ ক্ষমতায় আসছে কেন? তারা ব্যবসা করছে, লুট করছে। আজকে আমাদের দেশটা টাকা হ্যাক হয়ে যায়, কিন্তু বাংলাদেশ মানুষ জানে না। বাংলাদেশ ব্যাংকের একটা ঘটনা নিয়ে বাংলাদেশ ব্যাংক অস্বীকার করছে, কিন্তু জনগণ বাংলাদেশ ব্যাংকের বক্তব্যও বিশ্বাস করছে না। সন্দেহের যথেষ্ট যৌক্তিক কারণ আছে, যদি প্রমাণিত নয়। পাশের দেশে খবর প্রকাশের পর জানতে হচ্ছে, তবে টাকা যে হ্যাক হয়েছে সেটা তাদের চেহারা দেখলেই বোঝা যায়। বাংলাদেশ সেখানে সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, এজন্য সাংবাদিকদের সিদ্ধান্ত নিতে হবে, প্রয়োজনে আমরাও নামব, কারণ সাংবাদিকের কোনো দলের জন্য নয়। এই কঠিন হুঁশিয়ারির পর, বার্তার পরেই কিছুটা ইতিবাচক খবর এসেছে। বাংলাদেশ ব্যাংকের একজন ডেপুটি গভর্নরও বলেছেন যে এগুলো অপপ্রচার, কোনো সমস্যা নেই, সাংবাদিকরা আসতে পারেন। তিনি আরও বলেন, আজকে সাগররুনি মামলার রায় 109 বার পর্যন্ত পেছানো হয়েছে। এটা তো আরও পেছাবে, তা প্রক্রিয়া দেখলেই বোঝা যায়। মানে এটার বিচার সরকার করতে পারবে না।
এটা জানে যে এটার বিচার করলে সরকার আর সরকার থাকে না, তাদেরই এমন গুরুত্বপূর্ণ কোনো লোকজন জড়িত। আর এটা জজ মিয়া নাটক ও ভিন্ন খাত প্রবাহিত করা যাবে না, এই কারণে এভাবে লিঙ্গারিং। ঈশ্বরচন্দ্র রায় বলেন, জিয়াউর রহমান ছিলেন দূরদর্শী নেতা, এ কারণেই তাকে ইরাক ইরান যুদ্ধ নিরসনে দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি সার গঠন করেছিলেন, বিভিন্ন দেশে তার গ্রহণযোগ্যতা ছিল অনন্য। জিয়াউর রহমান কমিটমেন্ট ছিল বলেই দেশবাসী তাকে অনুসরণ করে। আজকে দেশের স্বার্থে আমাদের আরও লড়াই করতে হবে। যেই লক্ষ্যে ৭১ মুক্তিযুদ্ধ হয়েছিল, গণতান্ত্রিক রাষ্ট্র কিন্তু আমরা এখনও পাইনি। জিয়াউর রহমান শাসক হিসাবে ছিলেন অসাধারণ, বাংলাদেশে ইউনিক। তার যে কিছু সুপ্রিমেসি ছিল, এটা শাসক হিসেবে অন্য কারো ছিল না। দলের নেতা হিসাবে ঘাটতি থাকতে পারে, তিনি রাজনীতি করেননি, রাজনীতি করেছেন শেষে চাকরি থেকে অবসর নিয়ে, কিন্তু শাসক হিসাবে তিনি যা করেছেন এটা বাংলাদেশে কেউ করতে পারেনি। নিরপেক্ষভাবে বলে এটা যে কেউ স্বীকার করতে বাধ্য হবে। ঈশ্বরচন্দ্র আরও বলেন, আজকে আওয়ামী লীগ সংবিধানের দোহাই দেয়। এই সংবিধানে কি লেখা আছে বিচার বিভাগে হস্তক্ষেপ করা, লুটে পুটে দেশটাকে ধ্বংস করা? মেয়র তাপস বলেছেন প্রধান বিচারপতিকে নিয়ে, সেটা কি কৌতুক? আদালত অবমাননা তো তারাই করে। তারা বললে তাতে কোনো আদালত অবমাননা হয়? তাপসের বিচার করবে এমন কেউ আছে নাকি বাংলাদেশে? অসম্ভব। যাই হোক দর্শক, বিএনপি, রিজভী, গয়েশ্বর এদের প্রতিবাদের সুফল মিলছে, আমরা ক্রেডিট দিতে চাই।